আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কি স্বাস্থ্যবিধি মেনে চলছো তো? হ্যাঁ, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সুস্থ থাকতে হবে। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ইয়াসমিন বেগম, সিনিয়র সহকারী শিক্ষক, খালেদ হায়দার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। আছি তোমাদের সাথে আজকে বাংলা প্রথম পত্র সাহিত্যকণিকা বিষয় নিয়ে অষ্টম শ্রেণীর ক্লাসে। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে কিছু ছবি দেখাচ্ছি, ছবিগুলোর দিকে লক্ষ্য করো। আমরা এখানে প্রথম একটা ছবি দেখতে পাচ্ছি, সেখানে কি দেখা যাচ্ছে? সুন্দর একটি নকশিকাঁথা, তাই না? দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি বেতের তৈরি জিনিস, আর এখানটাতে সুন্দর একটি কি দেখতে পাচ্ছি? হাত পাখা। মাটির তৈরি কাপও দেখতে পাচ্ছি এখানে। এগুলো কোন ধরনের শিল্প তোমরা কি বলতে পারবে? একটু চেষ্টা করো। এগুলো আমাদের লোকশিল্প। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা পড়ব আমাদের লোকশিল্প। লিখেছেন কামরুল হাসান। আমি এই রচনাটি প্রথমত দুটো অংশে ভাগ করেছি। আজকে আমি প্রথম অংশ পড়ব। প্রথম থেকে 39 পৃষ্ঠার বুনন কৌশল সবই তাদের নিজস্ব ঐতিহ্য অনুযায়ী হয়, এই পর্যন্ত আমি পড়ব। প্রথমে প্রবন্ধটি সম্পর্কে জানাতে হলে আমাদেরকে এই প্রবন্ধটির লেখক কামরুল হাসান সম্পর্কে জানাতে হবে। কামরুল হাসান বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী এবং তার জন্ম হচ্ছে 1921 খ্রিস্টাব্দে কলকাতায়। তিনি বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের সচেতন লেখক। শিল্পে লোকজ উপাদানের ব্যবহার ছিল তার অন্যতম একটি প্রবণতা। ঢাকা আর্ট ইনস্টিটিউটে তিনি অধ্যাপনা করেন এবং বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা তার একটি উল্লেখযোগ্য গ্রন্থ। এই গ্রন্থে তিনি মূলত শিল্প আন্দোলনের ক্ষেত্রে লোক ঐতিহ্যের যে ব্যবহার, সেই লোক ঐতিহ্যের ব্যবহারকে তিনি এখানে তুলে ধরেছেন। আর 1988 খ্রিস্টাব্দে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। আজ আমরা আলোচনা করব লোকশিল্পের মসলিন, জামদানি, খাদি ও আদিবাসী বস্ত্র সম্পর্কে। আদর্শ পাঠের প্রথম অংশ হিসেবে আজকের পাঠের প্রথম অংশটুকু আমি পড়ব, বাকিটুকু তোমরা পড়বে এবং কয়েকবার পড়বে। প্রয়োজনে আমার ক্লাসটি বারবার দেখবে। আশা করি উপকৃত হবে। প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা শুরু করি। খাদ্যশস্যের পরেই বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে যে জিনিসটি অতি নিবিড়ভাবে জড়িয়ে আছে তা হলো এখানকার কুটির শিল্প। একসময় গড় গৃহস্থালির নিত্য ব্যবহারের প্রায় সব পণ্যই এদেশে গ্রামে কুটিরে তৈরি হতো। আজও অনেক কিছুই হয়, এগুলো কুটির শিল্পের মাধ্যমে তৈরি হলেও শিল্পগুণ বিচারে এই ধরনের সামগ্রী লোকশিল্পের মধ্যে গণ্য। আমাদের দেশে বিভিন্ন লোকশিল্পের কতকগুলো এক সময়ে এমন উচ্চমানের ছিল যে আজও আমরা সেসব জিনিসের কথা স্মরণ করে গর্ববোধ করি। প্রথমে বলতে হয় ঢাকায় মসলিনের কথা। ঢাকা শহরের অদূরে ড্যামরা এলাকা তাঁতিদের এই অমূল্য সৃষ্টি এককালে দুনিয়া জুড়ে তুলেছিল প্রবল আলোড়ন। ঢাকার মসলিন তৎকালীন মোগল বাদশাহদের বিলাসের বস্তু ছিল। মসলিন কাপড় এত সূক্ষ্ম সুতা দিয়ে বোনা হতো যে ছোট্ট একটি আংটির ভিতর দিয়ে অনায়াসে কয়েকশো গজ মসলিন কাপড় প্রবেশ করিয়ে দেওয়া সম্ভব ছিল। শুধু কারিগরি দক্ষতা নয়, এই ধরনের কাপড় বুনবার জন্য শিল্পী মনও থাকা প্রয়োজন। আজ এই মসলিন নেই, তবে মসলিন যারা বুনত তাদের বংশধররা যুগ যুগ ধরে এই শিল্পধারা বহন করে আসছে বলে জামদানি শাড়ি আমরা আজও দেখতে পাই। বর্তমান যুগে জামদানি শাড়ি দেশে বিদেশে শুধু পরিচিতিই নয়, গর্বের বস্তু। এই যে আমি যতটুকু পড়েছি, এরই মধ্যে কিছু শব্দ পেয়েছি যে শব্দগুলোর সাথে এই ছবিগুলোর মিল আছে। তাহলে চলো আমরা ছবিগুলো দেখি কোন কোন ছবির মিল আছে। আজকের পাঠের কোন কোন শব্দের সাথে ছবিগুলোর মিল রয়েছে তা তোমরা খাতায় লেখো। দেখো, আমরা একটা প্রথম ছবিতে কি দেখতে পাচ্ছি? একজন মা তার সন্তানকে কি আদর করছে, তাই না? আচ্ছা, দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি একজন বিক্রেতা
ক্রেতার কাছে কি পণ্য দেখাচ্ছে সে বিক্রির জন্য। তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছি একজন নারী কি করছে, খুব সুন্দর করে একটা কাঁথা সেলাই করছে। এই যে কাঁথা সেলাই করা, এটা একটা কিন্তু কি বিশেষ গুণ। এসো তাহলে শব্দার্থসমূহ লিখে নেই। দেখো শব্দার্থগুলো কি। নিবিড়, এই যে দেখো মা সন্তান, সন্তান কি করছে, মাকে আদর করছে, এটা হচ্ছে কি একটা নিবিড় সম্পর্ক। আর নিবিড় শব্দের অর্থ কি ঘনিষ্ঠ। পণ্য, এই ছবিতে দেখা যাচ্ছে একজন কি বিক্রেতা জিনিসপত্র নিয়ে বসে আছে। তিনি কি করবেন, তিনি জিনিসপত্র বিক্রি করবেন, ক্রেতা এসে এখান থেকে কি করবেন, জিনিসগুলো কিনবেন। তাহলে আমরা বলতে পারি কি পণ্য শব্দের অর্থ হচ্ছে বিক্রি করা যায় এমন জিনিস। লোকশিল্প, এই যে জিনিসগুলো দেখছো সেগুলো কি আমাদের দেশীয় জিনিস দিয়ে হাতে তৈরি, আমাদের দেশীয় জিনিস এগুলো, হ্যাঁ আমাদের হাতে তৈরি জিনিসগুলো। তাহলে লোকশিল্প অর্থ কি দেশের জিনিস দিয়ে দেশের মানুষের হাতে তৈরি শিল্পসম্মত দ্রব্য। পরের ছবিতে দেখছি দক্ষতা। একজন নারী কি করছেন, কাঁথা সেলাই করছেন, এটা কি তার একটা দক্ষতা, একটা গুণ। হ্যাঁ, তো দক্ষতা শব্দের অর্থ কি নিপুণতা। এবার আমরা আলোচনায় আসি, আমরা এখন বিষয়বস্তু আলোচনা করব। দেখো বাঙালির জীবনের সাথে নিবিড়ভাবে জড়িয়ে কুটির শিল্প। এই যে আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি কি বেতের আসবাবপত্র, কত সুন্দর সুন্দর বেতের আসবাবপত্র, তাই না, অনেক সুন্দর সুন্দর। তো দ্বিতীয় ছবিতে কি দেখতে পাচ্ছি, বাঁশের তৈজসপত্র, বাঁশ দিয়ে তৈরি জিনিসপত্র। পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি তাঁতের তৈরি কাপড়, একজন তাঁতি কি করছেন, তাতে কাপড় তৈরি করছেন। আর শেষের ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, মাটির তৈজসপত্র, একটা টেবিলে সুন্দর করে কি মাটির জিনিসপত্র দিয়ে টেবিলটা খুব সুন্দর করে গুছানো সাজানো, তাই না। তাহলে শিক্ষার্থীরা দেখো কুটির শিল্প কি। কুটির শিল্প হচ্ছে কুটিরে নির্মিত শিল্প। আমাদের দেশের গ্রামে এই ধরনের নিত্য প্রয়োজনীয় শিল্পকর্ম তৈরি হতো, এগুলোই হচ্ছে কুটির শিল্প। আর হচ্ছে কি লোকশিল্প, বৃহত্তর পরিসরে কুটির শিল্পগুলো কি করা হতো, শিল্পগুণ বিচারে কি করা হতো, সেগুলো লোকশিল্পের মাঝে গণ্য করা হতো, সেগুলোই হচ্ছে কি লোকশিল্প। তাহলে আমরা দেখি আমাদের লোকশিল্পগুলো কি কি। হ্যাঁ, ঢাকায় মসলিন, জামদানি শাড়ি, দেখো এখানে লক্ষ্য করো লোকশিল্পগুলো কি কি। ঢাকায় মসলিন, জামদানি শাড়ি, নকশি কাঁথা, খাদি বা খদ্দর কাপড়, মণিপুরি কাপড়, পোড়া মাটির কাজ ও প্রতীকধর্মী মাটির পুতুল, কাঁসা পিতলের বাসনকোসন, সিলেটের শীতল পাটি, খুলনার মাদুর, শিকা কাপড়ের পুতুল, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের লোকশিল্প। এবারে আসছি ঢাকায় মসলিন। ঢাকায় মসলিন যেটা ছিল সেটা এখন আর নেই, এখন জাতীয় জাদুঘরে সংরক্ষণ করা আছে, ইচ্ছা করলে তোমরা সেটা দেখে আসতে পারো। দেখো একটা এখানে মসলিন কাপড়টা দেখো, ছোট্ট একটা আংটির ভিতর দিয়ে প্রবেশ করানো সম্ভব ছিল মসলিন কাপড়। আমরা এখানে ছোট্ট একটা আংটি দেখতে পাচ্ছি, এটার মধ্যে কি মসলিন কাপড়টা প্রায় কয়েকশো গজ মসলিন কাপড় কি করা যেত, কয়েকশো গজ মসলিন কাপড় অনায়াসে আংটির ভিতরে প্রবেশ করানো সম্ভব ছিল তখন। এটা এতই সূক্ষ্ম সুতা দিয়ে তৈরি করা হতো যে অনায়াসে আংটির ভিতর দিয়ে চলে যেত। তৎকালীন মোগল বাদশাদের বিলাসের এটা বস্তুও ছিল। মসলিনের পর আসছি জামদানি। জামদানি সম্পর্কে আমরা জানবো এটাকে কেন ঢাকায় জামদানি বলা হয়, কেন রাজশাহী, বগুড়া, নওগাঁ অন্য কোনো জেলায় হয় না। দেখো এখানে একটা ছবি দেখা যাচ্ছে, উপযোগী জলীয় ভাস্পের উৎস। এই শীতলক্ষা নদীর ভাস্প থেকে যে আর্দ্রতার সৃষ্টি হয় তা জামদানি বোনার জন্য শুধু উপযোগী নয় বরং এক অপরিহার্য বস্তু বলা চলে। এটা শুধুমাত্র ঢাকার শীতলক্ষাতেই সম্ভব জামদানি তৈরি করাটা, এর জন্য অন্য কোনো জেলায় সেটা হয় না। এরপরে আমরা দেখি যারা জামদানি শাড়ি তৈরি করে, হ্যাঁ তাদের বসবাস কোথায়। দেখো জামদানি কারিগরদের বসবাস হচ্ছে কোথায়, নারায়ণগঞ্জের নোয়াপাড়ায়। মুসলিম কারিগরদের বংশধররা যুগ যুগ ধরে এই শিল্পধারা বহন করে আসছে নিপুণ বুনন শিল্পের জামদানি শাড়ি তৈরির মাধ্যমে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি কারিগররা কি করছে, জামদানি শাড়ি তৈরি করছে, তাই না। এরপর আমরা দেখি
দেখো এখানে অনেক সুন্দর সুন্দর কি অনেকগুলো জামদানি শাড়ি দেওয়া আছে, বাহারি রং নকশা করা অনেকগুলো শাড়ি আমরা দেখতে পাচ্ছি। সুন্দর না? খুবই সুন্দর। তো এগুলো হচ্ছে কি আমাদের দেশীয় ঐতিহ্য। এবার আসছি আদি বস্ত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো আদিবাসীরা তাদের নিজস্ব তৈরিতে নিজেদের ঐতিহ্য যে পোশাকগুলো সেগুলো ওরা পরে আছে। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি। দেখো এদের পার্বত্য চট্টগ্রাম এর রাঙামাটি, বান্দরবন, সিলেটের মেয়েরা মোটা কাপড়ের রং নকশা ও বুনন কৌশল সবই তাদের নিজস্ব ঐতিহ্য অনুযায়ী এভাবেই করে থাকে। তারা কি করে, তাদের পোশাকগুলো তারা নিজেদের ঐতিহ্য অনুযায়ী তৈরি করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন একটু রিডিং পড়ব, তোমরা আশা করি মনোযোগ সহকারে শুনবে। এমনই আর একটি গ্রামীণ লোকশিল্প আজ লুপ্তপ্রায় হলেও কিছু কিছু নমুনা পাওয়া যায়। এটি হলো নকশিকাঁথা। একসময় বাংলাদেশের গ্রামে গ্রামে এই নকশিকাঁথা তৈরির রেওয়াজ ছিল। এক একটি সাধারণ আকারের নকশিকাঁথা সেলাই করতেও কমপক্ষে 6 মাস লাগত। বর্ষাকালে যখন চারিদিকে পানি থই থই করে, ঘর থেকে বাইরে বের হওয়া যায় না, এমন মৌসুমই ছিল নকশিকাঁথা সেলাইয়ের উপযুক্ত সময়। মেয়েরা সংসারের কাজ সাঙ্গ করে দুপুরের খাওয়া দাওয়া সেরে পাটি বিছিয়ে পানের বাটাটি পাশে নিয়ে পা মেলে বসতেন এই বিচিত্র নকশিতোলা কাঁথা সেলাই করতে। পড়শিরাও সুযোগ পেলে আসতো গল্প করতে। আপন পরিবেশ থেকেই মেয়েরা তাদের মনের মতো করে কাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা পেতেন। এমনই এক একটি কাঁথা সেলাই কত গল্প, কত হাসি, কত কান্নার মধ্য দিয়ে শেষ হতো তা বলা যায় না। শুধু কতগুলো সূক্ষ্ম সেলাই আর রং বেরঙের নকশার জন্যই নকশিকাঁথা বলা হয় না, বরং কাঁথার প্রতিটি সূচের ফুরের মধ্যে লুকিয়ে আছে এক একটি পরিবারের কাহিনী, তাদের পরিবেশ, তাদের জীবন গাথা। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, এখানে কয়েকটি ছবি দেখানো হচ্ছে। দেখো ছবিগুলো, এখানে দেখো কতগুলো সুন্দর সুন্দর কি নকশিকাঁথা দেওয়া। তো কি বলা হচ্ছে যে এখানে যে নকশিকাঁথার প্রতিটি সূচের ফোরের মধ্যে লুকিয়ে আছে এক একটি গ্রাম্য পরিবারের কাহিনী, তাদের পরিবেশ, তাদের জীবন গাথা। অর্থাৎ একটি নকশিকাঁথা তৈরি করতে 6 মাস সময়, কমপক্ষে 6 মাস সময় লাগে। আর এটা হচ্ছে বর্ষা সময় নকশিকাঁথা সেলাইয়ের উপযুক্ত সময়। এই সময় গ্রামের মেয়েরা উঠানে মাদুর বিছিয়ে তারা কি করে, নকশিকাঁথা সেলাই করে, পানের বাটি, তারপরে হচ্ছে পা মেলে, হ্যাঁ, তারা কি করে বিভিন্ন ধরনের গল্প করে। শুধু তারাও না, পড়শিরাও এসে তাদের সাথে কি করে, গল্প করে। এবং এই যে গল্পগুলো করে, শুধু কি কাঁথা সেলাই নিয়ে গল্প করে না, এই গল্পগুলোর মধ্যে থাকে তাদের পরিবার, তাদের দুঃখ কষ্টগুলো, এই সব কিছু নিয়ে তারা কি করে, গল্প করে। হ্যাঁ, তাদের এই জন্য বলা হচ্ছে কি যে দেখো যে নকশিকাঁথার প্রতিটি সূচের ফোরের মধ্যে লুকিয়ে আছে এক একটি গ্রাম্য পরিবারের কাহিনী, কারণ প্রত্যেকটা ফোরের মধ্যে তাদের জীবন কাহিনী গাথা আছে। এরপরে আসছি আমরা খাদি কাপড়। আর খাদি কাপড়ের বিশেষত্ব হচ্ছে কি, এটা সবটাই কি হাতে প্রস্তুত করা। দেখো এখানে যে কাপড় ছবিগুলো দেখা যাচ্ছে, এগুলো সবই কি খাদি কাপড়। তো কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামের খাদি কাপড় স্বদেশী আন্দোলনের যুগে বিদেশি কাপড় বর্জন করে দেশি কাপড় ব্যবহারের আদর্শ স্বাক্ষর বহন করেছে। অর্থাৎ আমরা কি দেখতে পাই যে স্বদেশী আন্দোলনের যুগে বিদেশি কাপড় বর্জন করে তারা কি বর্জন করে দেশীয় কাপড় ব্যবহারের যে আদর্শ প্রবর্তিত হয়েছিল, তারই সাফল্য স্বাক্ষর কি এই খাদি কাপড়। এখন আমরা মূল্যায়নে আসি। কে কতটুকু বুঝতে পেরেছি একটু দেখি। তোমরা সবাই খাতা লিখে নাও। কামরুল হাসানের রচিত গ্রন্থের নাম কি? এখানে মূলত 4টি উত্তর দেওয়া আছে। এখানে আমরা সঠিক উত্তরটি কি করব, বাছাই করব। প্রথমে দেওয়া আছে আমার কথা, বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা, বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা। এখানে সঠিক উত্তর হচ্ছে কি বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা। আচ্ছা, দ্বিতীয় দক্ষতা শব্দের অর্থ কি? উদ্দীপনা, নিপুণতা, মজবুত, সংকেত। আমরা এখানে সঠিক উত্তরটি বেছে নেই। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে নিপুণতা। শিক্ষার্থীরা, আমি একটি উদ্দীপক পড়ছি, তোমরা একটু লক্ষ্য করো এবং সংশ্লিষ্ট উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে।
আলী একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের কর্মী ছিলেন। এই আন্দোলনের একটি বড় দিক ছিল বিদেশি পণ্য বর্জন, দেশি পণ্য গ্রহণ। আলী ও তার সহযোদ্ধারা নিজেদের কাপড় নিজেরাই বুনতেন। উদ্দীপকের সাথে আমাদের লোকশিল্প রচনা সাদৃশ্যপূর্ণ দিক। মণিপুরি কাপড়, মসলিন কাপড়, খাদি কাপড়, তাঁতের কাপড়। এখানে সঠিক উত্তর কোনটি বলো তো দেখি? এখানে সঠিক উত্তর হচ্ছে খাদি কাপড়। পরের প্রশ্নটি দেখো, উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ কাপড়ের বৈশিষ্ট্য হলো সবটাই হাতে বোনা, তুলা থেকে হাতে এর সুতা বোনা হয়, স্বদেশী আন্দোলনের সাফল্যের স্বাক্ষর। আচ্ছা, এখন বলো তো নিচের কোনটি সঠিক? 1 ও 2, 2 ও 3, 1 ও 3, 1, 2 ও 3। এখানে সঠিক উত্তর কোনটি বলতে পারবে কেউ? এখানে সঠিক উত্তর হচ্ছে 1, 2 ও 3। শিক্ষার্থীরা, তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ আছে। তোমরা বাড়ির কাজটি তুলে নাও, খাতায় লিখে নাও। লোকশিল্পের অংশ হিসেবে মসলিন, জামদানি, নকশিকাঁথা, খাদি বস্ত্র সম্পর্কে 3টি বাক্য লিখে আনবে। তোমরা সবাই লিখে নাও, বাড়ির কাজটি লিখো। কি বাড়ির কাজ সবাই লিখেছো তো? হ্যাঁ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাসায় নিয়মিত লেখাপড়া করবে। এই করোনাকালীন সময়ে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজ এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।